গৌতম দা, আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে শেষমেশ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে? কি মনে হচ্ছে, একক সরকার হবে নাকি জাতীয় সরকারের দিকে যাবে? এবং অনেকেই মনে করছেন যে বিপুল পরিমাণে মানুষ অংশ নেবেন এবারের ভোটে, কারণ আহ, বাংলাদেশের ভাগ্য আহ, কোন দিকে নির্ণায়ক বা একটা অধ্যায় বোধহয় এবারের নির্বাচনটা, অনেকেই মনে করছেন। আমি অনেক শব্দটা সম্পর্কে আমার আপত্তি আছে আর কি, মানে অনেকটা কি করে মাপা গেল অনেক। প্রথম কথা, আমার এই নির্বাচন সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে একটি সংবিধান বলে বস্তু আছে, সংবিধানটা বাতিল হয়, সেই সংবিধানের নিয়ম লেখা আছে, ধারাটা বলতে বলতে চাচ্ছি না, রোকেয়া হয়তো ধারাটা বলতে পারবে। তাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন করতে, যদি কোনো কারণে না করা যায় তাহলে তারপরে 3 মাসে করতে হবে। এই নিয়মগুলো আসলে এক সেকেন্ড, এই নিয়মটা আসলে তোমার এক সেকেন্ড, এই নিয়মটা আসলে আমার মনে হয় সংবিধান বিশেষজ্ঞ আমি কথা বলে যেটা বুঝলাম, যে গোটা নির্বাচনটাই বেআইন, অসাংবিধানিক একটা নির্বাচন হচ্ছে। যারা অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে অসাংবিধানিক মেম্বার অফ পার্লামেন্ট হবে, তারা বেআইনি মেম্বার অফ পার্লামেন্ট হবে। যে সরকার নামে যে বস্তুটি হবে সেটি বেআইনি, কারণ সংবিধান বহির্ভূত, সংবিধানে এটা লেখা নেই যে সংবিধানে কোনো নির্বাচনের এই ধরনের কোনো ব্যবস্থার কথা বলা নেই। জোর করে একটা নির্বাচনে সবাই মেনে নিয়েছে, সবাই অংশগ্রহণও করছেন, অনেকে করছেন না তা না, প্রত্যেকেই দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা তাড়া, কিন্তু সংবিধানটাকে তারা ধর্ষণ করছে, এটা হচ্ছে আমার অভিযোগ। তৃতীয় কথা হচ্ছে, যদি একটা নির্বাচন তো হচ্ছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কে কি হারছেন জিতছেন সেটা সেকেন্ডারি। যে সরকারটি হবে এটি একটি সেনা সমর্থিত 111-এর ভিন্ন চরিত্রের একটা সরকার হবে, কোন রাজনৈতিক দলের সরকার হবে না। দ্বিতীয়ত, বহু প্রশ্ন সাংবাদিকরা করছেন না। বাংলাদেশের সাংবাদিকদের অনেক অসুবিধা আছে করার। আমি চাইবো যে ভারতীয় সাংবাদিকরা যারা যাওয়ার সুযোগ পাচ্ছেন, বদান্যতায় যাচ্ছেন, তারা অন্তত গিয়ে প্রশ্নগুলো করুন। আমি তাদেরকে অনেকবার ধরে বলছি। প্রথম কথা হচ্ছে যে এইবারে প্রথম একটা নির্বাচন হচ্ছে কেবল রাজনৈতিক দলের নির্বাচন নয়, তার সঙ্গে একটা গণভোট হচ্ছে। এই গণভোটে বলা আছে যথাকথিত জুলাই সনদ, তার পক্ষে হ্যাঁ বা না বলতে হবে। অতীতের 3টে নির্বাচনে আমরা দেখেছি। আচ্ছা, গণভোটটাও কিন্তু অসাংবিধানিক। তার কারণ, যখন গণভোট আগে হয়েছে তখন বাংলাদেশে মার্শাল ল ছিল, মানে সংবিধানটা ছিল না, সেই জন্য গণভোট হয়েছিল জিয়াউর রহমানের সময়, সেই জন্য সংবিধান হয়েছিল এরশাদের সময়, পরে আরেকটাও হয়েছিল। সবটাই হয়েছে কিন্তু মার্শাল লর সময়। তার কারণ হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা একটা কিম্ভূত কিমাকার জগা খিচুড়ি সরকার, যে সরকারের কোনো একজন কেউ উড়ে এসে বসে পড়ে তিনি সরকার বলে দাবি করছেন, চালাচ্ছেন এবং চলছে, এবং সেটা বাংলাদেশের মানুষের অসহায়ের মতো মেনেও নিচ্ছেন। রাজনৈতিক দলগুলো মানছেন, তথাকথিত বুদ্ধিজীবী পণ্ডিতরা তারাও মানছেন। ফলে আমার কাছে একটা বিস্ময়কর লাগছে, তাদের পড়াশোনা সব কোথায় গেল আমি জানি না। প্রশ্ন করুন না যারা ওখানে রয়েছেন, আমি নাম বলে দেবপ্রিয় ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন, ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞেস করুন এই নির্বাচনটা সম্পর্কে তাদের মত কি। তারা বলে দেবেন যে নির্বাচনটা এবং অসাংবিধানিক, অসাংবিধানিক, কারণ মার্শাল ল ছাড়া গণভোট হয় না। ফলে এখন গণভোটটাও বেআইন। ওটা বেআইনি ব্যবস্থা নিয়ে গোটাটা মেতে উঠেছে রাজনৈতিক দলগুলো। হাস্যকর একটা ব্যাপার, জেতা হারাটা সেকেন্ডারি। এখানে প্রশ্নটা হচ্ছে, এই মৌলিক প্রশ্নটা ভাবা দরকার। এই নির্বাচনটার পরে আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের অবশ্য সুপ্রিম কোর্ট হোক, যেখানকার হচ্ছে তারা বিচারপতির অনেক সময় জেলে চলে যান বা জেলে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে একটা ভার্ডিক্ট করা হয়। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এরপরে বহুবিধ মামলা হবে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার টিকতে পারবে না, থাকা সম্ভব না। কারণ এই সরকার প্রথমত তো একটা কারণে টিকবে না, সেটা হচ্ছে যেহেতু বহু মানুষ অংশ নিচ্ছে না। বাংলাদেশে যখন বহু মানুষ, বৃহত্তম দল যখন অংশ না নেয়, তখন সেই তার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন মানুষের মধ্যে উঠবে। বৃহত্তর দুনিয়া, আমেরিকা, ইউরোপ কি বলছে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মানুষ বলবে সরকারের এই নির্বাচনের লেজিটিমেসি নেই। তার ফলে একটা অশান্তি থাকবে, অশান্তির বীজ রোপিত হবে। ফলে বাংলাদেশ আরো ভয়ঙ্কর, 5ই আগস্টের থেকেও ভয়ঙ্কর সহিংসতার মুখে পড়তে চলেছে বাংলাদেশ। এটা আমাদের দুর্ভাগ্য, দেখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই নির্বাচন হওয়া দরকার সেটা অন্য বিষয়, কিন্তু যে কি পদ্ধতিতে হচ্ছে, ধরে নিন নির্বাচন হয়ে গেল, ধরে নিন এমপি জিতলো, কে শপথ নেওয়াবেন? স্পিকার তো নাই, স্পিকার নির্বাচিত হবেন না, কারণ এখানে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তার অধিকার আছে মেম্বার অফ পার্লামেন্টকে শপথ নেওয়ানোর? অদ্ভুত একটা জিনিস চলছে বাংলাদেশে, কনস্টিটিউশনের নামে একবারে যা খুশি তাই চলছে।
এবং এটা কিন্তু একটা দিকে কিন্তু আমার ধীরে ধীরে মনে হচ্ছে রোকেয়া প্রাচীদের শুভদিন চলে আসছে খুব শীঘ্রই। কারণ এই অনৈতিক ব্যবস্থাটা মানুষ মানবে না। যতই যাই জোর করে চাপিয়ে দিয়ে কোনো শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় না। হয়তো শেখ হাসিনার বহু কিছু কুশলতা, তাদের তো ভুল ভ্রান্তি ইত্যাদি ছিল, সেগুলোর থেকে অন্য বিষয়। তাই মানে বাংলাদেশে আরেকটা আমি অনেক ডিফারেন্ট নোট বলবো, প্রথম পাশে বলে নি, যে বাংলাদেশে সবসময় কিন্তু এই জাতীয়তাবাদের ব্যাখ্যার তিনটি ধারা আছে। একটি ধারা হলো, সেই ধারাটা হলো বাঙালি জাতীয়তাবাদ, যেটা হলো আওয়ামী লীগ বঙ্গবন্ধু দ্বারা জাতীয়তাবাদ। একটি বিএনপি মনে করে জাতীয়তাবাদ, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। অনেকটা অনেকটা আমাদের আরএসএস এর সঙ্গে মেলে। আরএসএস বলে হিন্দুস্তানে যে জন্মগ্রহণ করবে সেই হিন্দুস্তানি, মানে সংখ্যালঘুর অস্তিত্ব নেই। যেন ম্যানিফেস্টোতে সংখ্যালঘুর কথা নেই, কিন্তু তাদের জন্য, হিন্দুদের জন্য বরাদ্দ নয়, এবং সংখ্যালঘুর নিরাপত্তা, এই শব্দটা নিয়ে তো জামায়াত তো পরিষ্কার আপত্তি তুলে দিয়ে। সংখ্যালঘু আবার কি? সংখ্যালঘু বলে কিছু হয় না। আরেকটি হচ্ছে ইসলামিক জাতীয়তাবাদ, যেটা জামায়াত। ফলে এই তিনটি ধারার যে একটা কনফ্রন্টেশনের মধ্যে বাংলাদেশ ছিল, এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে বাকিরা তার সুযোগ নিতে পেরেছেন। বাংলাদেশের চক্রান্ত 5ই আগস্ট জুলাই একদিনে হয়নি। যে আন্দোলনটা ঘটেছিল সেই আন্দোলনটা 2018 এক্স্যাক্টলি একই রকম হয়েছিল, সেটা ফেল করেছিল শেষ পর্যন্ত, ম্যানেজ করা গিয়েছিল। তারও আগে একটা জিএসটির আন্দোলন নামে আন্দোলন হয়েছিল একই ধরনের, এবং সেখানেও খেপিয়ে দেওয়া হয়েছিল। আরেকটি হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট, তার নামে একটা ব্যাপক আন্দোলন হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু মানে শাসক মন্ত্রীরা একটা করে লুজ কমেন্ট করেছেন, এবং সেটাতে আগুন জ্বলে গেছে প্রতিটি ক্ষেত্রে, এবং শেষ 24-এর ক্ষেত্রে। ফলে আমি বলতে চাইছি, কনস্পিরেটররা, চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা আছে বাংলাদেশে, তারা কোনোদিন এই পাকিস্তান বিভাজনকে মানেননি, মানছেন না। ফলে এই দুঃখ বেদনা তাদের আছেই, তারা বদলা নেওয়ার চেষ্টা করবেন। তাতে কখনো কখনো ক্ষমতায় আসার জন্য এরা সেই সব শক্তিকে বর্তমান রাজনৈতিক দলগুলো সহায়তা দেন। সোজা কথা, আওয়ামী লীগ হচ্ছে একটা লেফট অফ দি সেন্টার গভর্নমেন্ট ছিল, যেটা গভর্নমেন্টটাকে কোনোদিনই আমেরিকা মানবে না। আমেরিকা যেমন কমিউনিস্ট শাসন মানে না, লেফট অফ দি সেন্টারও মানে না। সেন্ট্রিস্ট তুলনামূলকভাবে বিএনপি এদিকেও আছে, ওদিকেও আছে। জামায়াত তো তাদের পক্ষে আইডিয়াল। তুমি তো জানো, এটা একটা কথা বলি, তুমি তো জানো যে দিল্লিতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তিনি বাংলাদেশের তিনি দিল্লিতে এসেছিলেন। দিল্লিতে এসে তিনি বোঝাবার চেষ্টা করেছেন এই জামায়াত সেই জামায়াত নয়, এই জামায়াত হচ্ছে ইসলামিক পলিটিক্যাল পার্টি, এরা মডারেট ইসলাম বিশ্বাস করে, এটা উগ্র ইসলাম নয়। ফলে ভারত কেন তার জামায়াতকে গ্রহণ করছে না, এটা তার ব্যাখ্যা ছিল রাউন্ড টেবিলে। ফলে যেটা পরে জানা গেছে আর কি, সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের থেকেই জানতে পেরেছি। এবং তিনি চেষ্টা করেছিলেন সম্পূর্ণ প্রোটোকল বহির্ভূত ভাবে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করা, পররাষ্ট্র সচিব রিফিউজ করেছেন, এবং চেষ্টা করেছিলেন প্রোটোকল বহির্ভূত ভাবে আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হওয়ার, তিনিও রিফিউজ করেছেন। এটা হবে, কারণ তার প্রোটোকলে বাংলাদেশে তিনি যেখানে সেখানে যেতে পারেন, ওখানে কোনো নিয়ম কানুন বলে কিছু নেই। ওখানে কেউ চিফ জাস্টিসের সঙ্গে দেখা করছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন। এখানে ভারতে কোনো ডিপ্লোম্যাট এরকম ঘুরলে তাকে পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করা, তাকে ঘুরতে দেওয়া হয় না। প্রত্যেকটাকে ভিয়েনা প্রোটোকল অনুসারে রাষ্ট্রদূতের একটা নিমিত্ত। বাংলাদেশে কোনো নিয়মই নেই, যেমন কোনো নিয়মে নির্বাচন হচ্ছে না। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে আমি উত্তেজিত নই। আমি বলছি এই নির্বাচনের পরে আরো একটা নির্বাচনের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। এটা পার্ট 1 নির্বাচন, পার্ট 2 নির্বাচন হয়তো এই আর 1 বছরের মধ্যেই হতে চলেছে। সোফিয়া।